যে এই আন্দোলন শুধু কোটার আন্দোলন ছিল না, আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডা দিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেভাবে নির্যাতন করছিল সাধারণ ছাত্রদের উপরে, অন্য সব ছাত্র সংগঠনের উপরে, এবং ছাত্রলীগকে যেভাবে একটা গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল, সেটা যদি না হতো তাহলে ছাত্রদের কোটা আন্দোলনও যেভাবে হয়েছিল এভাবে হতে পারত না। আন্দোলনের কোটা আন্দোলনের মূল একটা দিক ছিল ছাত্রলীগের এই গুন্ডামি, এই নির্যাতনের একটা প্রতিরোধ তার বিরুদ্ধে। সেই প্রতিরোধ যখন শুরু হলো, স্বাভাবিকভাবে হাসিনা সরকার ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসাবে এগিয়ে এলো, তাকে সমর্থন করলো, যার জন্য ছাত্রদের এই যে ছাত্র আন্দোলন যারা করছে নিজেদেরকে বৈষম্য বিরোধী বলে, তাদের সাথে সরকারের একটা বিরোধ ক্রমশ বাড়তে থাকলে অল্প দিনের মধ্যেই একটা স্ফুলিঙ্গ বলা চলে। আমরা সংস্কৃতির যে সংখ্যা বের করেছিলাম জুলাইটাতে, অক্টোবরে বলেছে যে স্ফুলিঙ্গ থেকে দাবানল। মাও সেতুং বলেছিলেন যে একটা স্ফুলিঙ্গ থেকে দাবানল সৃষ্টি হতে পারে। এই রকম পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছিল। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা বলছিলাম যে প্রকৃতির যেমন প্রতিশোধ আছে, ইতিহাস আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রতিশোধ নিয়েছিল। তাকে এমনভাবে উৎখাত করেছিল যা দুনিয়াতে অন্য কোনো জায়গা হয়নি। অন্য অনেক দেশে সরকারকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আন্দোলনের মধ্যে। আরব বসন্তর সময় সমস্ত ওই যে আরব দেশগুলোকে পরিবর্তন হয়েছিল, কিন্তু সেখানে দেখা যাবে যে কোনো দেশেই সরকার পতনের সাথে সাথে সব রাজনৈতিক নেতারা লোকরা হাজার হাজারে পালিয়ে যায়নি বাড়িঘর ছেড়ে। এই সিরিয়ায় অল্পদিন আগেই যে আসাদকে তাড়িয়ে দিয়েছে, তাদের 50 বছরের তাদের শাসন, আসাদকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আসাদের দলের লোকরা তো পালায়নি। তাদের সাথে যে হাজার হাজার অন্য লোকরা, তারা তো ঘর বাড়ি ছেড়ে পালায়। কিন্তু এইখানে হাজার হাজার লোক, শুধু আওয়ামী লীগের ওপরের দিকের না, জেলা পর্যায়ের না, একবারে ইউনিয়ন গ্রাম পর্যায়ের লোক পর্যন্ত বাড়িঘর ছেড়ে পালিয়েছে। হাজার হাজার লোক এখান থেকে পালিয়েছে, ইন্ডিয়াতে পালিয়েছে, অন্য জায়গায় পালিয়েছে, এবং এখানেও পালিয়ে গোপনে গোপনে আছে, এখনো বেরোতে পারছে না ভয়ের চোটে। এটা হয়েছে কি জন্যে? তাহলে কতখানি গভীর নির্যাতন, কতখানি ব্যাপক, কতখানি দুঃসহ এটা ছিল হাসিনার অধীনে, এটা বোঝা যায় তাদের জনগণের প্রতিক্রিয়া এবং তাদের লোকজনের পলায়ন থেকে। এটার তো কোনো অ্যাসেসমেন্ট হয়নি। কেউ তো জিজ্ঞেস করছে না যে আওয়ামী লীগের লোকরা এভাবে পালালো কেন। 5ই অগাস্টে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, ঘরে আগুন দিয়েছে, তাই নিয়ে অনেক বামপন্থী চিন্তা বুদ্ধিজীবীও তারা খা হুতাশ করছে। তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া ঠিক হয়নি। আর এখানের একটা লোকবেশ হচ্ছে লোকদের যে কিছু হলে তার ভালো মন্দ বিচারে লেগে যায়। এর ভালো কি মন্দ, আরে প্রথমে দেখো যেটা হলো কেন সেটা দেখতে হবে। তো এটা ঘটলো কেন সেটা দেখো, এবং এটা ঘটলো কেন সেটা যদি বিচার করো, তার মধ্যেই ভালো মন্দর সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে 5ই অগাস্ট তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরই যে সারা দেশে শেখ মুজিবের শত শত মূর্তি ভেঙে ফেলে দিল, লোকে বাড়িতে আগুন দিল, এটা তো কেউ অর্গানাইজ করেনি, এটা তো কারো নির্দেশে হয়নি, একবারে স্বতঃস্ফূর্তভাবে। তারপরে আবার এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে শেখ হাসিনা তার একটা ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতা আবার করার পরে জনগণ আবার নতুনভাবে উঠে যত আওয়ামী লীগের লোকজন বাড়ি ঘর আছে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে আগুন দিয়ে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিল। এরপর হচ্ছে শেখ মুজিবের বাড়ি ভাঙা ঠিক হয়নি, এই যা তাদের ভালো কি মন্দ। ভালো মন্দ বিচারের আগে তো দেখো কেন এটা হলো। হাসিনার ওই বক্তৃতার কারণে যেটা হলো সেটা তো স্বীকার করলেও কেউ কেউ আসলে সেটাই যে কারণ, সেখানে উচিত অনুচিতের কোনো প্রশ্ন নাই। এই প্রতিক্রিয়া তো সারা দেশের লোকের মধ্যে হচ্ছে স্বাভাবিকভাবে, তুমি তাদেরকে তো দোষারোপ করতে পারো না।
কাজে এখানে ইতিহাস বলে কিছু নাই, এখানে আওয়ামী লীগ ইতিহাসের কি বলে বিকৃতি টিকৃতি এসব বলে নানার, তাদের চেয়ে বড় ইতিহাসের বিকৃতিকরণ আর কেউ করেনি। কারো পক্ষে সম্ভব হয়নি ইতিহাসকে এভাবে বিকৃত করা। সেই ইতিহাস নতুনভাবে লিখিত হতে হবে, কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সেই ইতিহাস নতুনভাবে লেখার মতো ব্যাপার নাই। এই সরকার বা অন্য যারা আছে তারাও কিন্তু সেটাকে একবারে পুরোপুরি যে একদম অস্বীকার করা, ফেলে দেওয়া, সেটা নাই। তার অনেকখানি স্বীকার করে নিয়েই চলছে না। কিন্তু ভবিষ্যতে তো ইতিহাস সঠিকভাবে লিখতে হবে, যেখানে ফ্যাক্টসকে গুরুত্ব দেওয়া হবে, যেখানে ফ্যাক্টগুলোর ঘটনা প্রবাহের বৈজ্ঞানিক বিশ্লেষণ হবে, নির্মোহভাবে বিশ্লেষণ হবে, নিঃস্বার্থভাবে বিশ্লেষণ হবে, ঐতিহাসিকভাবে। সেটা হতে হবে ভবিষ্যতে। এখন বড় কাজটা একটা হয়েছে, আগেকার ইতিহাসটাকে একভাবে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু নতুনভাবে যে ইতিহাস লেখার কাজ এটা এখনো শুরু হয়নি, হবে ভবিষ্যতে, হতে হবে এটা। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সরকার এই সরকার যে গত 6 মাসে যে কাজ করেছে সেটাকে বিচার করতে গেলে এই দেশের সামগ্রিক পরিস্থিতিকে হিসাবের মধ্যে আনতে হবে। প্রথমত একটা কথা হচ্ছে, এই সরকার যে অগাস্টের 8 তারিখে প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে প্রথম থেকে অনেকে বলেছে যে এটা একটা ভুয়ো সরকার, পুতুল সরকার, হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসে ইত্যাদি আবল তাবল কথাবার্তা। এখানে এই সরকার যে এসছে এটা খুব একটা স্বাভাবিক, একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে। হাসিনা এখান থেকে পালানোর পর এবং আওয়ামী লীগ সরকার পতনের পরে এখানে তো শাসন ক্ষেত্রে তো একটা শূন্যতা তৈরি হলো। এই শূন্যতা তো তাড়াতাড়ি পূরণ হওয়া দরকার ছিল। সেটাই ছাত্ররা সেদিক থেকে এই শূন্যতা পূরণ করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখে এই সরকারকে, প্রধানত তাদেরই উদ্যোগে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে। কাজে এটাকে ভুয়ো এটা বলা চলে না, এটা একটা সরকার, এটা একটা ঐতিহাসিক পরিস্থিতিতে এটা এসছে, পরিস্থিতি মোকাবেলা। এরা যদি না আসতো তাহলে কি হতো? তাতে সামরিক বাহিনী আসতো। এই দেশটাকে তো অরাজকতার জন্য ছেড়ে দেওয়া যেত না, কাউকে তো না কাউকে দায়িত্ব নিতে হবে, দখল নিতে হবে। এরা যদি না আসতো তাতে সামরিক বাহিনী আসতো। তা সামরিক বাহিনী এলে কি আরও ভালো হতো নাকি? প্রথমে এই কথাটা মনে রাখা দরকার। দ্বিতীয় কথাটা মনে রাখতে হবে যে এই সরকার কোনো ফেরেশতাদের সরকার না, এরা আকাশ থেকে পড়েনি, এই সমাজের মধ্যে থেকেই হচ্ছে। এই যে শাসক শ্রেণী, এই যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এইটা তো যেটা একটা সামাজিক বিপ্লব বলে সেরকম কিছু না, সোশ্যাল রেভলিউশন না, এটা একটা বড় পরিবর্তন, এটা ঠিক। কিন্তু এটা এমন কিছু না যে সমাজের মৌলিক সম্পর্ককে পরিবর্তন করেছে। আগের যে শাসক শ্রেণী ছিল সেই শাসক শ্রেণীকে ফেলে দিয়েছে এরকম কিছু না। যে ব্যবসায়ী শাসক শ্রেণী হাসিনারা বলেছিল, তারাই এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই 72 সাল থেকে এই ব্যবসায়ীরা বিকশিত হতে হতে এখন যে অবস্থায় এসছে, তারাই শাসক। এই যে জাতীয় সংসদে শতকরা 80% হচ্ছে ব্যবসায়ী, তারাই কন্ট্রোলে। জাতীয় সংসদ ভেঙে দিয়েছে, কিন্তু যে ব্যবসায়ী শ্রেণী, শাসক শ্রেণী, সে কি উৎখাত হয়েছে? সে আছে। কাজে সেটাকে স্বীকার করে নিয়েই কিন্তু এই সরকারকে কাজ করতে হচ্ছে। কাজে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় এটা ঠিক যে জনগণের মধ্যে একটা যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারা মনে করেছিল মোটা দাগে যে অনেক রকম পরিবর্তন হবে। কেননা একটা এই অভ্যুত্থান তো জনগণের আশা আকাঙ্ক্ষার ব্যারোমিটার, এই ব্যারোমিটারের খুব উচ্চ জায়গায় ছিল আশা আকাঙ্ক্ষা। সেইটা তো এই সরকারের পক্ষে পূরণ হওয়া সম্ভব নয়। এটা সম্ভব, এটা মনে করার একটা অবাস্তব চিন্তা। কাজে এখন এই সরকার যা করছে এটার সব কিছু যে গ্রহণযোগ্য বা এই সরকার সব কিছু যে ঠিক লাইনে করছে এটা নয়। আবার এরা কিছু কিছু ভালো কাজও করেছে, যেমন কতগুলো কমিশন করেছে। কমিশন করে এখানে যে লণ্ডভণ্ড অবস্থা, এখানে যে দুর্নীতি, যে বিশৃঙ্খলা,
এটা দূর করার জন্য তারা একটা চেষ্টা করেছে, কমিশনগুলো রিপোর্টও দিয়েছে। কাজেই ভালো মন্দ মিশিয়ে এরা চলছে, সেভাবেই এটাকে দেখতে হবে। এটা কোনো ফেরেশতাদের সরকারও না, এটা কোনো বিপ্লবীদের সরকারও না। এই সরকার ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে। কাজেই তাদের চরিত্রও সেইভাবে গঠিত হয়েছে, সেভাবেই তারা কাজ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা যেটা বলছে, প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আর না হোক, আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেছে। মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গেছিল 54 সালে, আওয়ামী লীগও শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হয়েও হয়নি। তার কারণ 54 সালে তো কোনো নরেন্দ্র মোদী ছিল না, কিন্তু এখন আওয়ামী লীগের জন্য একটা নরেন্দ্র মোদী এসছে এবং ভারত সরকার। কাজেই মুসলিম লীগ যেখানে অন্য কোথাও থেকে রস পায়নি, এখন আওয়ামী লীগ নরেন্দ্র মোদী থেকে রস পাচ্ছে। ভারত সরকার রসের সাপ্লাই দিচ্ছে। হাসিনা সেখানে বসে থেকে মোবাইলে নানা রকম উস্কানি দিচ্ছে, তাদের বিশাল অঙ্কের টাকা পয়সা ছড়াচ্ছে, যে টাকা পয়সা 54 সালে মুসলিম লীগের ছিল না। এই অবস্থায় এইখানে আওয়ামী লীগের লোকদের কিছু উৎপাত দেখা যাচ্ছে, নানা রকমভাবে তারা চেষ্টা করছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক, কোনো জায়গাতেই তারা দাঁড়াবার মতো অবস্থা কিন্তু নাই। যদি তাদেরকে রাজনৈতিক কাজ চালানোর সুযোগও দেওয়া যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ এমন কোনো কিছু নিয়ে সামনে এখন আসতে পারবে না যেটাতে তারা একবারে আবার নতুনভাবে দাঁড়িয়ে ক্ষমতা দখলের দিকে যায়। হয়তো তারা মোটামুটিভাবে একটা কোনো রকমে টিকে থাকবে ছোট সংগঠন হিসাবে, এর থেকে বেশি কোনো সম্ভাবনা নাই। কাজে এটাকে যে কি বলে ব্যান করা, কি ব্যান না করা, সেইটার উপরে আওয়ামী লীগের এমন কোনো ভবিষ্যৎ নির্ভর করছে না। তবে তারা যে অন্তর্ঘাতমূলক কাজ যদি করে, তাহলে তাদেরকে অবশ্যই দমন করা দরকার, এবং সেই চেষ্টাই তারা করছে। কারণ জনগণের মধ্যে তাদের তো কোনো সমর্থন নাই কোনো জায়গায়। কাজেই তারা চেষ্টা করবে তাদের যে নিজেদের কিছু লোকজন আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে, এমনকি তাদেরকে ছেড়ে দিলে তারা কিছু মিটিং করতে পারে, এবং এই মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য একজন লোককে তারা 1000-5000 টাকাও একজন লোককে দিতে পারে, সে টাকা তাদের আছে। কাজেই কেউ যদি এক জায়গায় যদি দেখা যায় যে 500-1000 লোক জড়ো করেছে, তার জন্য তাদেরকে কোটি টাকা খরচ করতে হলেও তারা করবে, সে টাকা তাদের আছে। আর 1000-5000 টাকা একজনকে যদি দেয়, তারা সেরকম যাওয়ার মতো লোকও আছে। এই যে অবস্থা, এতে আওয়ামী লীগকে ব্যান করার যে কথা হচ্ছে, ব্যান করতে পারে। আবার ব্যান না করেও, আসলে আইনগতভাবে ব্যান না করলেও বাস্তবত তো জনগণ তাকে ব্যান করে রেখেছে। এই যে জনগণের ব্যান তাদের উপর আছে, তারপরে আইনগতভাবে এটা ব্যান করা বা না করা, এটা খুব একটা পার্থক্য কিছু হবে বলে মনে হয় না। 32 নম্বর বাড়িতে ভেঙে দিয়েছে আর কি, বা আগে যে আগুন দিয়েছিল, এইটা নিয়ে যেটা আগেও বলেছি যে অনেকের মধ্যে হাহুতার সাথে, এমনকি বামপন্থী লোকজন, বুদ্ধিজীবী কিছু দেখা যায়, তারাও এইটা করা উচিত হয়নি। এটা একটা ঐতিহাসিক বিল্ডিং। কিসের ইতিহাস এই বাড়ি, কিসের ইতিহাস? শেখ মুজিব সম্পর্কে যখনই আলোচনা হয়, দেখা যাবে 71 সালের আগে তার যে ভূমিকা আছে এসব নিয়ে আলোচনা হয়। কিন্তু শেখ মুজিব 72 সাল থেকে 75 সাল, 3.5 বছরে যে কাণ্ড করেছিলেন, এইটা নিয়ে কোনো আলোচনা তাই বামপন্থী বুদ্ধিজীবীরা পর্যন্ত করে না। কারণ সব আগেকার ভূমিকা। এখন শেখ মুজিবের আগেকার ভূমিকা এবং
72 সাল থেকে ভূমিকা সম্পূর্ণ আলাদা। একজন বিরোধী দলে থাকতে গেলে অনেক কথা বলতে পারে, অনেক আন্দোলন করতে পারে, কিন্তু তার আসল পরিচয় একজন বোঝা যাবে যখন তার হাতে ক্ষমতা আসে। শেখ মুজিবের হাতে ক্ষমতায় 72 সালে আসার পর থেকে 3.5 বছরে শেখ মুজিব জনগণের উপর যে অত্যাচার করেছিল, যে নিপীড়ন করেছিল, 10 তারিখে জানুয়ারিতে যখন তিনি এলেন ঢাকা এয়ারপোর্টে, লক্ষ লক্ষ লোক তার সমর্থন দিয়েছিল, তাকে ভালোবাসার জানিয়েছিল। এয়ারপোর্টে, রাস্তায়, সরোয়ার্দী উদ্যানের সমাবেশে। তবে সে বেচারাদেরকে উনি 72 সাল থেকে মারতে আরম্ভ করলেন, রক্ষী বাহিনী করলেন, নিরাপত্তা আইন করলেন, গ্রামাঞ্চলে মেরে লোকজন শেষ করলেন। সেই সময় তো সব মেরে শেষ করলেন। 74 সালে আমরা তো তখন কোনো রাজনৈতিক দল সামনে এলো না, আমরা তখন ওই মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি করেছিলাম। আমরা সরকারের বিরুদ্ধে মামলাও করেছিলাম, মামলাটি জিতেও ছিলাম আমরা, এরকম অবস্থা। কিন্তু সাধারণভাবে মেরে 3.5 বছরে জনগণকে কিছুই শেখ মুজিব দেয়নি। কেউ বলতে পারবে না যে জনগণকে কিছু দিয়েছিল, কানা করিও দেয়নি। এর ফলে কি হলো? শেখ মুজিবের বাড়ি এখন না হয় ভেঙেছে, কিন্তু শেখ মুজিবের যখন মারলো তার কি হলো? যে লোকরা 10ই জানুয়ারি 72 সালে তাকে এরকম সম্বর্ধনা দিয়েছিল, তাদের একজন লোকও শেখ মুজিবকে মারার পর রাস্তায় আসেনি। সকলেই জানে, একটার বেটিও বলে যে একটা লোকও রাস্তায় আসেনি। উপরন্তু হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে উল্লাস প্রকাশ করেছিল যে যাক, বাঁচা গেছে। মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টির দোকানদাররাও দোকান খুলে দিয়েছে ব্যাপকভাবে, আমরা নিজেরা দেখেছি মিষ্টি খাচ্ছে। কাজে এই যে বাড়ি পুড়িয়ে দেওয়া আর এই মিষ্টি খাওয়ার মধ্যে বেড়ে যাওয়ার পর তো কোনো তফাৎ নাই। এখন সে মিষ্টি খাওয়া ঠিক ছিল কি না ছিল, এটার বিচারের আগে মিষ্টি খেলো কেন এটা তো দেখতে হবে। কিন্তু যেটা আমি বলেছি, এখানে কোনো ঘটনার বিশ্লেষণ করতে গেলে বা কোনো বিষয় ব্যাখ্যা করতে গেলে এখানে ফ্যাক্টের পরিবর্তে নৈতিক প্রশ্ন নিয়ে আসে। ভালো কি মন্দ, ভালো মন্দ বিচার পরে হবে, এবং ভালো মন্দ বিচারটা হতে পারে একমাত্র যখন এই ঘটনা ঘটলো কেন এটা বিচার করো। কাজে শেখ মুজিবকে মারার পর লোকজন যে মিষ্টি বিতরণ করেছিল, কেন সেটা করেছিল সেটা যেমন দেখতে হবে, কারণ 3.5 বছরের শাসনের মধ্যে আছে। কেন মিষ্টি বিতরণ করেছিল? শেখ মুজিবের মূর্তি ভেঙেছে বা শেখ মুজিবের বাড়ি জ্বালিয়ে ভেঙে ফেলেছে, সেটার কারণও হচ্ছে শেখ হাসিনার 15.5 বছরের শাসনের মধ্যে দেখতে হবে তার যৌক্তিকতা। কাজে এর ভালো মন্দ ইত্যাদি প্রশ্নই, ইতিহাসে ভালো মন্দ কিছু না। এখন ইতিহাসে মোহাম্মদ বিন তুগলক একটা শয়তান সুলতান ছিল। কারণ ইতিহাসে যখন মোহাম্মদ বিন তুগলকের উপর আলোচনা হয়, তখন সে ভালো ছিল কি মন্দ ছিল এই আলোচনা তো কোনো বিশেষ কোনো নেই। আসলে কি করেছিল সে ভালো মন্দ সেটা দেখতে হবে। সব ক্ষেত্রেই তাই। এখানে 15.5 বছরে শেখ হাসিনা কি করেছিল যার ফলে তাদেরকে এই জনগণ এইভাবে তাড়িয়ে দিল, তারা পালালো, আর শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললো, বাড়িঘর জ্বালিয়ে দিল। সেটা বলছি যে এখানে ভালো মন্দ বিচারের আগে কেন ঘটলো, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, বৈজ্ঞানিক অনুসন্ধানের হচ্ছে যে কেন এটা করেছে, ঘটনা ঘটলো দেখতে হবে। অবশ্যই। কাজে ঐতিহাসিক আলোচনাটা কোনো নৈতিক একটা জাজমেন্ট না, নীতির বিচার ইতিহাসে হচ্ছে না। ইতিহাসে ফ্যাক্টের বেসিসে এখানে কেন এটা ঘটলো, কী সব সম্পর্ক বিন্যস্ত হওয়ার ফলে এইসব ঘটনা ঘটলো, সেটা বিবেচনা করলেই তার ভালো বন্ধু তথাকথিত সেটা বোঝা যাবে। নির্বাচন সম্বন্ধে যেটা হচ্ছে যে এই নির্বাচন যত তাড়াতাড়ি হওয়া সম্ভব সেটা করা দরকার। কারণ এই সরকার হচ্ছে একটা অনির্বাচিত সরকার। আগে যেমন তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হতো, সেটা আইনত একটা ঠিক নির্ধারিত হতো। এখন তো এটা কতদিন থাকবে এটা কোনো আইন সঙ্গতভাবে কিছু হচ্ছে না, এটা এই সরকারকেই ঠিক করতে হবে।
কিন্তু বেশি দিন এদের পক্ষে থাকা সম্ভব হবে না, কারণ যেটা আগেই বললাম, এই সরকারের যে সীমাবদ্ধতা আছে তাতে বিশেষ কিছু করা এদের পক্ষে সম্ভব না। তারা যে কমিশন করেছে ইত্যাদি, কমিশন রিপোর্ট দিয়েছে, এটা ভালো জিনিস। ভবিষ্যতে যে নির্বাচিত সরকার হবে তাদের এটা খুব কাজে লাগবে। সেদিক থেকে এই সরকার যা করেছে সেটা খুব ভালো। কিন্তু তারা যদি মনে করে যে যেসব রেকমেন্ডেশন কমিশনগুলো করেছে সেটা তারাই ইমপ্লিমেন্ট করবে, এটা ঠিক হবে না। কনস্টিটিউশনাল এবং অন্যান্য যে রেকমেন্ডেশন, এটা তাদের কাজ না, এটা নেক্সট নির্বাচিত সরকারকে করতে হবে, অ্যাসেম্বলিকে করতে হবে। কোনো একটা অনির্বাচিত সরকার এটা করতে পারে না। একমাত্র যে সংস্কারটা তার বড় প্রধানত করতে হবে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার। এই নির্বাচন কমিশনের সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া উচিত। এবং ইতিমধ্যেই রাজনৈতিক মহল নির্বাচনের জন্যে চাপ দিচ্ছে, ব্যস্ত হচ্ছে। আর এই সরকার নির্বাচনকে যত দেরি করতে থাকবে ততই কিন্তু এদের জনপ্রিয়তাও কমে যাবে। সেদিক থেকে এদের উচিত যে তাদের জনপ্রিয়তাটা থাকতে থাকতে নির্বাচন দিয়ে তাদের চলে যাওয়া, ওয়াইল দ্য গোয়িং ইজ গুড যাকে বলে। গোয়িং ইজ গুডকে গোয়িং ইজ ব্যাডে পরিণত করলে এটা তাদের কোনো লাভ নাই।